রাজধানী ও আশপাশে দৈনিক 200 মিলিয়ন গ্যাসের ঘাটতি, ফিলিং স্টেশনে ভিড়। দুর্ঘটনায় এলএনজি সরবরাহ ব্যাহত, খুচরা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছাড়তে চায় সরকার। একনেকে 14,000 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন। বাড়ল আশুলিয়া এক্সপ্রেসওয়ের খরচ। ব্যবসায়ীদের সভায় টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠন। সংস্কার বাস্তবায়নে বিএনপির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এনসিপি। বাণিজ্য চুক্তির বিষয়ে আগে থেকে না জানার দাবি সাবেক উপদেষ্টা। আমি যখন সরকারের অংশ ছিলাম তারও আমি পদত্যাগ করার 2 মাস পরে চুক্তিটা হয়েছে। আমার ওই সরকারের দিক থেকে জানার তো আসলে সুযোগ নেই। হাম সংক্রমণে বিশ্বের শীর্ষে বাংলাদেশ, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 6 মাসে মৃত্যু ছাড়ালো 800, একদিনে আরও 6 শিশুর প্রাণহানি। বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা। সর্বোচ্চ প্যাকেজ 7,91,000, সর্বনিম্ন 5,13,000 টাকা। সেবার মান বাড়ায়, খরচ বাড়ার দাবি হাবের। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা ও রাহুল গান্ধীকে হেনস্থার প্রতিবাদে পার্লামেন্টের সামনে বিরোধীদের কালো পোশাকে বিক্ষোভ। শিক্ষা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ কংগ্রেসের 5 দাবি। স্বাগত এখন বিকেলে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ইশতিয়াকা। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় রান্নার চুলায় আগুন জ্বলছে না, ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। অনেক সিএনজি ফিলিং স্টেশনেও সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, সিএনজি নিতে চালকদের কত সময় অপেক্ষা করতে হচ্ছে, কি বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষগুলো? ইস্তিয়াক, আমার পাশেই মগবাজারের অনুদীপ ফিলিং স্টেশন, সিএনজি ফিলিং স্টেশন। আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে যে তেলের সংকট হয়েছিল, সেই একই রকম সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিএনজির ক্ষেত্রে। আমরা সিএনজি স্টেশনগুলোতে এসে এখানকার সিএনজি চালকদের সাথে আমরা কথা বলেছি। সিএনজি অটো চালকরা যারা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন যে এই সংকটটি আজকের নয়, এই সংকটটি 7-8 দিন ধরেই তারা এই সংকট পোহাচ্ছেন। এরকম অনেকের সাথে আমার কথা হয়েছে যে তারা বিভিন্ন ফিলিং স্টেশনে 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করেছেন, সেখানে গ্যাস না পেয়ে তারা এই মগবাজারে যে ফিলিং স্টেশন আছে সেই ফিলিং স্টেশনে এসেছেন এবং এখানে এসে তারা বলছেন যে হয়তো এখনো 4 থেকে 5 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হবে, তারপরে হয়তোবা তারা যে কাঙ্ক্ষিত যে জ্বালানি সেই জ্বালানি তারা পেতে পারে। তবে তারা যেটি বলছেন যে তারা বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে সেখানে 70 থেকে 80 টাকার গ্যাস তারা পাচ্ছেন, কিন্তু কাঙ্ক্ষিত যে জ্বালানি তাদের প্রয়োজন ছিল তারা সেই জ্বালানিটি পাচ্ছেন না। তারা এটিও বলছেন যে যদি সরকার এই বিষয়টিতে গুরুত্ব দেয় এবং যেহেতু এই সংকটটি 7-8 দিন ধরেই তারা ফেস করছেন এবং মাঝে মধ্যেই চাপ, তারা গ্যাসের যে কাঙ্ক্ষিত চাপ সেই চাপটি তারা পাচ্ছেন না এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা কাঙ্ক্ষিত যে জ্বালানি সেই জ্বালানি তারা নিতে পারছেন না। সেই ক্ষেত্রে তারা বলছেন যে এই সংকটটি সমাধান করার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রয়োজনে গ্যাসের দাম যদি বাড়াতে হয় তাহলে তারা সেটি মেনে নিতেও রাজি আছেন। তবে তারা এই যে ভোগান্তি তারা দিনের পর দিন পোহাচ্ছেন, এই ভোগান্তি থেকে তারা আসলে মুক্তি চান। আমরা সিএনজি পাম্পের স্টেশন মালিকদের সাথে আমরা আসলে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন সেটি হচ্ছে এলএনজির যে সাপ্লাই, সেই সাপ্লাই চেইন সেটি ব্যাহত হওয়ার কারণে তারা কাঙ্ক্ষিতভাবে সেবাটি দিতে পারছেন না। তারা বলছেন যে সাপ্লাই যতদিন না পর্যন্ত বাড়ানো যাবে ততদিন পর্যন্ত এই সংকট থেকে উত্তরণে তারা কোনো সুযোগ দেখছেন না। আমি ঠিক এখানে প্রায় 2 থেকে 3 কিলোমিটারের একটি দীর্ঘ যানজট ছিল, যানবাহনের সারি ছিল।
আমরা যখন দেখেছি, তাদের সাথে যখন আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা নিশ্চিত নয় যে তারা গ্যাস পাবেন কিনা, কারণ 6টার পরে নিয়মতান্ত্রিকভাবেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আরেক ধরনের সংকট, মানে তখন আরেক ধরনের ভোগান্তিতে তারা পড়বেন বলে মনে করছেন। এই মগবাজারে আমরা যে মানে মগবাজারে যে সারিটি দেখেছি, সেটি প্রায় 3 থেকে 4 কিলোমিটার দীর্ঘ সারি, এবং এখানে অনেকে গাবতলী থেকে এসেছেন। তারা বলছেন যে গাবতলীতে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করে গ্যাস না পেয়ে তারা এই মগবাজারে এসেছেন। অনেকে মালিবাগ থেকে এসেছেন, অর্থাৎ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অনেকে আসছেন, এবং এসে তারা কিন্তু এই যে ফিলিং স্টেশন মগবাজারে, সেই ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন গ্যাসের জন্য। তবে তারা নিশ্চিত নন যে এখানে তারা গ্যাস পাবেন কিনা। এই ছিল আমার কাছে মগবাজার থেকে সব শেষ। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চলছে গ্যাসের সংকট, দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের লাইন। এ বিষয়ে মগবাজার ফিলিং স্টেশন থেকে বিস্তারিত জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন। 14,041 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও খরচ কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের খরচ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে সভায়। বুধবার একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, প্রত্যেকটি প্রকল্প প্রতিনিয়ত মনিটরিং করতে ড্যাশবোর্ড তৈরি করছে সরকার। বিস্তারিত প্রতিবেদনে। গুরুত্বপূর্ণ নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্পগুলো যাচাই, বিনিয়োগ ও চূড়ান্ত অনুমোদনের জন্য নতুন অর্থবছরের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সচিবালয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উত্থাপিত 9টি প্রকল্পের মধ্যে 8টির অনুমোদন দিয়েছে একনেক, যার ব্যয় ধরা হয়েছে 14,041 কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 10,494 কোটি 41 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। প্রত্যেকটি প্রকল্প নিয়ে খুঁটিনাটি আলোচনা হয়েছে। পরে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের চলমান ধারাকে সবসময় পর্যবেক্ষণ করছে সরকার। খুলনার রূপসায় একটি সড়ক নির্মাণের অনিয়মের তদন্ত রিপোর্ট পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। খুলনার একটি রাস্তা নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে রূপসা এলাকায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টটি আজকে পেশ করা হয়েছে, এবং সেই রিপোর্ট অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া, এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন, এবং সেই বিষয়গুলো আজকের সভাতেও প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে নানা ডাইরেক্টিভস আছে, অবজারভেশন আছে। এদিকে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের 80% কাজ শেষ হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, 5টি নতুন অংশ যুক্ত হওয়ায় এই প্রকল্পের খরচ বেড়েছে। ঢাকা আশুলিয়া যে প্রকল্পের খরচটা এখন বৃদ্ধি পেয়েছে দুটো কারণে। একটা হচ্ছে যে মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট, ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে, আর 5টি নতুন অঙ্গ সংযোজনের খরচ বৃদ্ধি পেয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সাক্ষাতে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন, এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন, এটা কি আরও কীভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। আমরা মনে করি যে হ্যাঁ, সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারবে সরকারের যদি সুনজর থাকে, এবং আমরা এখন পর্যন্ত তাই দেখছি। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাব্বির রোজ, এখন, ঢাকা।
দেশে 1700 মিলিয়ন ঘনফুট চাহিদার মধ্যে 200 মিলিয়ন গ্যাসের সংকট রয়েছে বলে জানিয়েছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক বৈঠকে একথা বলেন তিনি। অনুষ্ঠানে জ্বালানি মন্ত্রী বলেন, সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো সহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। জবাবদিহিতা নিশ্চিতে খুচরা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতের হাতে ছেড়ে দিতে চায় সরকার। বিস্তারিত প্রতিবেদনে। একদিকে বাড়ছে গ্যাস সংকট, অন্যদিকে বাড়তি দামে এলএনজি দিয়ে উৎপাদন করতে হচ্ছে বিদ্যুৎ, সাথে বিগত সরকারের রেখে যাওয়া বিশাল অঙ্কের বকেয়া বিলের চাপ। এমন অবস্থায় দেশের জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো সহ নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। এবার এই খাতে জবাবদিহিতা নিশ্চিতে খুচরা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতের হাতে ছেড়ে দিতে চায় সরকার। শুধু বিদ্যুৎ নয়, তেল আমদানিতেও বিপিসির সাথে বেসরকারি খাতকে যুক্ত করার ঘোষণা দিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমি যদি এইভাবে যেতে পারি, যদি আর আমাদের এন্টারপ্রেনার যে আগে আসে, যদি এখানে আমি গভর্নমেন্টের কাছে রাখছি না, এই জন্যই গভর্নমেন্ট নিলে বকেয়া থাকে 69,000 কোটি টাকা অলরেডি বকেয়া আছে আপনাদের, তো সেই জন্য দিচ্ছে প্রাইভেট টু প্রাইভেট। বুধবার দুপুরে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপরেখা নিয়ে এক আলোচনায় মন্ত্রী বলেন, বিগত সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে গেছে, সাথে 67,000 কোটি টাকা বকেয়া নিয়ে চলতে হচ্ছে সরকারকে। এমন অবস্থায় সৌর বিদ্যুতে জোর দিয়েছে সরকার। সম্মিলিত প্রচেষ্টায় আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন লক্ষ্য বলেও জানান তিনি। আই হ্যাভ টু ফলো পিপিআর, আর পিপিআর ফলো করলে ইট টেকস টাইম। আমাকে টেন্ডার করতে হবে, টেন্ডার একটা মিনিমাম টাইম দিতে হবে, তারপরে ওটা এভ্যালুয়েট করে আমাকে পারচেজ কমিটিতে নিয়ে যেতে হবে, পারচেজ কমিটি অ্যাপ্রুভাল দিলে তারপরে না আমি আপনি অর্ডারটা দিতে পারবো। এদিকে তিতাস গ্যাস বলছে, গ্রাহকের চাহিদা অনুযায়ী সরবরাহের ঘাটতি নিয়ে বিপাকে আছে তারা নিজেরাই। টোটাল ফ্র্যাঞ্চাইজ এরিয়ার মধ্যে আমার 12-13টা জেলা আছে, যতগুলো ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে যদি আমি স্মুথলি অপারেট করতে চাই, আমার গ্যাসের ডিমান্ড হচ্ছে 2200 মিলিয়ন কিউবিক ফিট। তো সেই জায়গার মধ্যে আমি যদি 1700 পাই তাহলে স্মুথলি মোটামুটি চালাতে পারি। এখন যদি আজকে যদি দেখেন, এই সকালে মিটিং করে আসলাম, একটা এলএনজি টার্মিনাল বন্ধ, স্পেশালি গাজীপুর এরিয়াটা খুবই গ্যাস ক্রাইসিস চলছে। আর আবাসিকের কথা বাদিয়ে দিলাম, এটা নিত্যনৈমিত্তিক ঘটনা। জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সংকটের জন্য আওয়ামী সরকারের সময় অবৈধ চুক্তি, নীতিগত দুর্বলতা ও অদক্ষতা বলে মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞরা। জাওয়াদ মাহমুদ, এখন ঢাকা। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াকে জোরালোভাবে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা করবেন বলেও এনসিপির নেতাদের আশ্বস্ত করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন এনসিপি নেতৃবৃন্দ। বৈঠক শেষে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, মার্কিন বাণিজ্য চুক্তি থেকে কিভাবে লাভবান হওয়া যায় সেই ব্যাপারেও আলোচনা হয়েছে। বিস্তারিত হোসেন জাহিদের প্রতিবেদনে। প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের পদার্পণ। অংশ নেন প্রায় 1.5 ঘন্টার বৈঠকে। এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ। কি কথা মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে, সেটাই খোলাসা করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। দাবি করেন, বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সাড়া আছে যুক্তরাষ্ট্রের, এমনকি এ ব্যাপারে বিএনপির সাথে আলোচনা করবে মার্কিন রাষ্ট্রদূত, এমন আশ্বাস পাওয়ার দাবি করেন এনসিপি মুখপাত্র। রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত বাংলাদেশ আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আগে থেকে কিছুই জানত না এনসিপি, এমন অসহায়ত্ব প্রকাশ করে আসিফ মাহমুদ জানান, এই চুক্তির বাস্তবায়ন যাতে বাংলাদেশ লাভবান হয় এমন আলোচনাও হয়েছে বৈঠকে। আমি যতদূর জানি যে ইভেন যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি, যে স্টেক হোল্ডার হিসেবে আমাদের সাথে তো ডিসকাশন হওয়া উচিত ছিল, তখন আমরা সবার থেকেই একই ধরনের, মানে যারা ডিসকাশনে ছিল, একই ধরনের রেসপন্স পেয়েছি যে চুক্তি হওয়ার আগ পর্যন্ত তারা এটাকে নন ডিসক্লোজার রাখতে চেয়েছেন এবং অনেক স্টেক হোল্ডারের সাথেই হয়তো আলোচনা হয় নাই। এবং আমরা এটাকে ক্রিটিক্যালি আমরা পয়েন্ট আউট করেছি যে এনসিপির সাথে আলোচনা না করাটা এটা উচিত হয়নি, এনসিপি সাথে অবশ্যই কনসাল্ট করা উচিত ছিল। বাংলাদেশের সাম্প্রতিক নানা রাজনৈতিক ঘটনাও বৈঠকে গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। হোসেন জাহিদ, এখন ঢাকা।
চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে বেইজিং। সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে একথা বলেন দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ঐতিহাসিক ঘটনা। দুদেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এই সফর ভূমিকা রাখবে। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্টের মাধ্যমে বন্যা দুর্গত এলাকার জন্য $1 লাখ মানবিক সহায়তা তুলে দেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে চীনের সুসম্পর্কের নিদর্শন হিসেবে মানবিক সহায়তায় অংশ নিয়েছে চীন। Last month, Honorable Prime Minister Tareq Rahman successfully visited China. It is a historical visit, during which the leaders of our two countries reached important consensus to jointly building a China-Bangladesh community with a shared future in the new year. This emergency assistance is a concrete implementation of the consensus on improving people's livelihood and a genuine practice of building the Chinese-Bangladesh community with a shared future. হাম সংক্রমণে বিশ্বে শীর্ষে রয়েছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, গেল মে মাস পর্যন্ত 6 মাসে বাংলাদেশে 42,174 জন রোগী হামে আক্রান্ত হয়েছেন। এদিকে চলতি বছর 15 মার্চ থেকে গত 6 মাসে দেশে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 803। আর বুধবার সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে শনাক্ত হওয়া হাম রোগী 95 জন, আর উপসর্গে মৃত্যু হয়েছে 708 জনের। গেল 24 ঘন্টায় নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে 904 জনের। এ সময় নিশ্চিত শনাক্ত হয়েছেন 133 জন। এখন পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন 1,20,000, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 14,000-এর বেশি। সিলেট নগরীতে লাইসেন্সবিহীন ও অনুমোদনহীন অবৈধ হাসপাতালের বিরুদ্ধে কঠোর অবস্থানে মাঠে নেমেছে সিলেট জেলা প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে সিলেটের কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, অভিযানে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, কাউকে কি জরিমানা করা হয়েছে কিনা জানাবেন। ইশতিহাক, আমি কেয়ার হাসপাতালের পর এখন কিন্তু প্রশাসন এসেছে সুরমা ভ্যালি হাসপাতালে, এবং সিলেটের 14টি হাসপাতালকে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর চিঠি দিয়েছেন যে জেলা প্রশাসন কিন্তু একের পর এক ক্রমান্বয়ে কিন্তু এগুলোকে অভিযান পরিচালিত করবেন। একটির মূল কারণ হচ্ছে লাইসেন্সবিহীন যে অবস্থা, বিশেষ করে অনুমোদনবিহীন যে হাসপাতালগুলো রয়েছে, পাশাপাশি যেগুলোর লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলোতেই কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। এবং আমরা যেমনটি খবর পেয়েছি যে আসলে স্বাস্থ্য অধিদপ্তর বেশ কয়েকদিন ধরেই কিন্তু সেই বিষয়ে তোড়জোড় চালাচ্ছেন সারা দেশে, যার ফলশ্রুতিতে কিন্তু সিলেটেও সেই কাজটি চলমান রয়েছে এই মুহূর্তে। এবং আমাদেরকে একটু আগে আমরা কথা বলছিলাম, যিনি ম্যাজিস্ট্রেট এসেছেন তার সাথে কথা বলছিলাম, তিনি আসলে যেমনটি জানিয়েছেন যে যেখানেই আসলে এই ধরনের চিকিৎসা সেবা নিয়ে দুর্নীতি করা হবে সেখানেই কিন্তু ব্যবস্থা নেওয়ার তারা একটা পদক্ষেপ নিয়েছেন। এবং গতকালকে আমরা দেখেছি সিলেটের সেফওয়ে হাসপাতাল নামে আরেকটি বেসরকারি হাসপাতালকে কিন্তু একদম সিলগালা করে দেওয়া হয়েছে। এবং আজকেও আমরা যখন প্রথমে এখানে আসি, যে অর্থাৎ প্রথম দিকে যখন অভিযান পরিচালিত হয় প্রথম ধাপে কিন্তু সিলেটের সেন্ট্রাল হাসপাতাল, সেই সেন্ট্রাল হাসপাতালে আমরা দেখেছি যে 5,000 টাকা জরিমানা করা হয় এবং 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়। সেই সময়ের মধ্যে যদি আসলে তারা তাদের লাইসেন্সটি নবায়ন না করেন সেক্ষেত্রে তাদেরকেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের সামনে যে
ফার্মেসি রয়েছে, অর্থাৎ তাদের যে নিজস্ব ফার্মেসি, সেখানে কিন্তু তারা অভিযান পরিচালিত করছেন এবং ওষুধের মেয়াদ সহ সব কিছু কিন্তু খতিয়ে দেখছেন এখানকার ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন। এবং আমরা যেমনটি দেখেছি আসলে যে গত কয়েকদিন ধরেই এই তোড়জোড়টি প্রশাসন চালিয়ে যাচ্ছেন এবং যে কথাটি আমরা একটু আগে বলছিলাম, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি বলা হচ্ছিল যে আসলে স্বাস্থ্যসেবা নিয়ে আসলে অনেক দিন ধরেই গাফিলতি রয়েছে, বিশেষ করে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সেবার নামে কিন্তু অনেক ধরনের মানুষকে ঠকানো বা রুগীদেরকে কিন্তু অবহেলা করার অনেক প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে সিলেটে তো অহরহ এগুলো শোনা যাচ্ছে এবং যার প্রেক্ষিতে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এই নির্দেশনা জারি করেছেন। এবং আমরা সিলেটে কালকেও দেখেছি যে আসলে সিলেটের 14টি হাসপাতালকে কিন্তু চিহ্নিত করা হয়েছে যারা আসলে সেবার নামে আসলে প্রতারণাই করছেন এমনটি জানা গেছে। এবং বিশেষ করে লাইসেন্সের ব্যাপারে তারা কিন্তু লাইসেন্স নবায়ন করছেন, অনেকে ভুয়া লাইসেন্স দিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন, এই ধরনের কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং ম্যাজিস্ট্রেট কিন্তু কঠোরভাবে যেমনটি বলছিলেন যে প্রশাসন এক বিন্দুও কিন্তু তাদেরকে ছাড় দিবেন না, বিশেষ করে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। তো এই ছিল আমার কাছে সিলেটের সুরমা ভ্যালি হাসপাতাল থেকে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে অভিযানের সর্বশেষ খবর। সিলেট নগরীতে লাইসেন্সবিহীন ও অনুমোদনহীন অবৈধ হাসপাতালের বিরুদ্ধে কঠোর অবস্থানে মাঠে নেমেছে সিলেট জেলা প্রশাসন। এই অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন সিলেট থেকে সন্দীপন শুভ। ঢল আর টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। উত্তরাঞ্চল থেকে উপকূল বিভিন্ন জেলায় তলিয়ে যাচ্ছে ফসলি জমি, বাড়ছে নদী ভাঙন, ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ও বসতবাড়ি। পরিস্থিতি নিয়ে বাড়ছে স্থানীয়দের উদ্বেগ। বিস্তারিত প্রতিবেদনে। দেশের বিভিন্ন নদ নদীতে আবারও ঊর্ধ্বমুখী পানির প্রবাহ। উজানের ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোতে দেখা দিয়েছে নতুন করে জলাবদ্ধতা ও নদী ভাঙনের আশঙ্কা। কোথাও ফসলি জমি তলিয়ে যাচ্ছে, কোথাও নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি ও অবকাঠামো। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বেড়েছে। পানির উচ্চতা বাড়ায় জেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পাটসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে। একই সঙ্গে নদীর অন্তত ৪৫টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙন কবলিত ২৫টি পয়েন্টে জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। এই যে এখন নদী ভাঙন হচ্ছে, আমরা ঘর দুয়ার ভাঙে নিয়ে গেছি, এখন কোথায় থাকবো, কি করবো, দিশেহারা হচ্ছি। ভিটে বাড়ি আমাদের নদীর মধ্যে, মনে করেন এই সাইডে নদীর মধ্যে এখানে আমার ১০-১২ বিঘা জমি ছিল, এগুলো সমস্ত ভাঙি যাওয়ার পরে এগুলো বিলীন হয়ে গেছে। এদিকে নীলফামারীতে কমতে শুরু করেছে তিস্তার পানি। পাশাপাশি যমুনেশ্বরী, চিকলি, ঘাঘট ও খটখটিয়া সহ তিস্তার শাখা নদীগুলোরও পানি কমেছে। তাই বন্যা পরিস্থিতি না হলেও সার্বিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের আশা, বৃষ্টিপাত ও উজানের ঢল কমলে আগামী ২-১ দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। উপকূলীয় জেলা পটুয়াখালীতেও অব্যাহত রয়েছে বৃষ্টি। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত ৯.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি নদ নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে, ফলে নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে শঙ্কা। আমাদের যে বিস্ফোরা করছি, এই বিস্ফোরা এখন বর্তমানে অনেক ক্ষতি হয়ে গেছে, বেমালা ক্ষতি হয়েছে, যে ক্ষতির কোনো শেষ নেই। বর্ষালায় ১৫ দিন ধরে বৃষ্টির জন্য কোনো কাজকর্ম করতে পারি না। অন্যদিকে ফেনী, সোনাগাজী ও দাগনভূঞা এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জে নদী ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা অস্থায়ী হিসাবে আসি, কোন রকম মনে করেন ঘরের চাল তাল খুলি বুঝে এক সাইডে আসি। প্রচুর মানুষ ঘরবাড়ি হারা হয়েছে, সরকারি রাস্তা চলে গেছে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় যমুনা নদীর রক্ষা বাঁধের অন্তত ৬০ মিটার অংশে আবারও ধস দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও উজানের পানির চাপে জেলার বিভিন্ন নদ নদীর পানিও বেড়েছে। এর প্রভাবে ভূঁইয়াপুর তারাকান্দি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আশেপাশে তো অনেক বাড়ি ঘরে তলায় যাবো, এটা যদি ভাঙে জায়গা, যদি রাস্তা ভাঙে তাহলে আমাদের হয়তো আমাদের বাড়িঘর বিলীন হয়ে যাবে। আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী কয়েকদিনের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে উজানের বৃষ্টিপাত এবং নদীর পানির প্রবাহের উপর। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এখন আফনান অপসরা। পবিত্র হজ পালনের জন্য ২০২৭ সালের সরকারি প্যাকেজের মূল্য কমলেও বেড়েছে বেসরকারি প্যাকেজে। ৩টি প্যাকেজের মধ্যে সর্বোচ্চ প্যাকেজ ৭,৯১,০০০ এবং সর্বনিম্ন প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫,১৩,০০০ টাকা। সেবার মান বাড়ানোর কারণে গতবারের চেয়ে প্যাকেজের মূল্য বেড়েছে বলে দাবি করেছেন হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা খান মিম।
আসছে বছরে প্রায় 1,27,000 মুসল্লি পবিত্র হজ পালন করবেন। সৌদি পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসেব না পাওয়া গেলেও বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসেব করে বুধবার সকালে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ হজ প্যাকেজের ব্যয় হবে 7,91,060 টাকা, যা গেল বছর ছিল 7,50,000 টাকা। বাড়তি খরচ হবে প্রায় 41,000 টাকা। সাধারণ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে 5,95,580 টাকা, আগের বারের তুলনায় যা 45,000 টাকার বেশি। এছাড়া গতবারের চেয়ে 3,500 টাকা বাড়িয়ে সাশ্রয়ী প্যাকেজের মূল্য ধরা হয়েছে 5,13,545 টাকা। হাব জানায় প্রতি প্যাকেজেই প্রশিক্ষণ, আবাসন, খাবার ও কোরবানির খরচ যুক্ত করা হয়েছে। এবছর সৌদি সরকারের যে ডি ক্যাটাগরি সার্ভিস ছিল সেটি তারা প্রত্যাহার করেছে, আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে, যার কারণে সৌদি পর্বের খরচ অনেক গুণ বেড়েছে। এখন টোটাল মূল্য হিসাব করতে গেলে আপনাকে এই হজ প্যাকেজ মূল্য বেড়েছে, কিন্তু আগের তুলনা যদি আমরা করি এই হজ প্যাকেজের মূল্য কমেছে। 2026 সালের তুলনায় 2027 সালে হজ যাত্রীদের বিমান ভাড়া কমানো হয়েছে প্রায় 25,000 টাকা। তবু কেন প্রতিটি প্যাকেজেই বাড়তি অর্থ গুনতে হবে, এমন প্রশ্নের জবাবে হাব সভাপতি বলেন, আগের তুলনায় সেবার মান বাড়ানোর কারণে খরচও বেড়েছে। বাড়ি ভাড়ার ব্যাপারে সৌদি সরকার গত বছর এটা ম্যান্ডেটরি করে নাই, যেটা 17% ট্যাক্স তারা ধরছে। সেই বাড়ি ভাড়ার উপরে যদি 17.5% আমরা ট্যাক্স দিতে হয়, তাহলে সে আমাদের এটা দামটা বেড়ে যায়, কিন্তু গত বছর এটা ম্যান্ডেটরি ছিল না। ঘোষিত 3টি প্যাকেজ ছাড়াও হজ এজেন্সিগুলো নিজেদের মতো করে আরও একটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। এদিকে ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত সরকারি ব্যবস্থাপনায় আগামী বছরে পবিত্র হজ পালনে খরচ হবে ন্যূনতম 5,05,648 টাকা এবং সর্বোচ্চ 6,15,263 টাকা। অন্যান্য পদক্ষেপ সম্পর্কে তানজিলা খান মিম, এখন, ঢাকা। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য ই-রিটার্ন সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। 22 জুলাই থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। এবার অধিকাংশ ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে 2021 সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকে করদাতাদের মধ্যে এর জনপ্রিয়তা বেড়েছে। 2025-26 করবর্ষে প্রায় 47 লাখ ব্যক্তি শ্রেণীর করদাতা ই রিটার্ন সিস্টেমে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেন। এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী 65 বছর বা ততোর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকেরা অনলাইনের পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া ই রিটার্নে নিবন্ধন জনিত সমস্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর কর্মকর্তার অনুমোদন নিয়ে পেপার রিটার্ন দাখিলের সুযোগ থাকবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উই রিভোল্ট ঘোষণার মধ্য দিয়ে গণমানুষের সংগ্রাম মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, শেখ মুজিবের নেতৃত্বে রাজনৈতিক সংগ্রাম এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধে অংশ নেয় জাতি। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করে এদেশের জনগণকে এক ছাতার নিচে এনেছেন বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও বলেন, ধর্ম এবং ভাষার মাধ্যমে 47-এর পর জাতিকে সংহত করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। 71-এর পর বাঙালি জাতীয়তাবাদও টেকেনি, শুধুমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে মানুষ রাষ্ট্রের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছে। আমি মেজর জিয়া বলছি, উই রিভোল্ট এই কথা বলার মধ্যে দিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি সামরিক কর্মকর্তার এক কণ্ঠস্বর শোনা গিয়েছিল, যা ব্যর্থ রাজনৈতিক সংগ্রামকে রূপান্তরিত যুদ্ধের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে নেতৃত্ব দিয়েছিল। কেননা রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক পর্ব যখন এক্সস্টেড হবে, তা যদি যুদ্ধে প্রবেশ করতে বাধ্য হয়, তাহলে কি করতে হবে তা রাজনৈতিক নেতৃত্ব কিন্তু বলতে পারেনি। মেজর জিয়া তার ব্যক্তিগত সততা, ব্যক্তিগত দেশপ্রেম, ব্যক্তিগত নিষ্ঠা, ব্যক্তিগত সাহস
এবং তার যে ইন্টিগ্রিটি, নিশ্ছিদ্র যে সততা, তার উপরে দাঁড়িয়েই কিন্তু তিনি সেদিন তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রতিবেশীর বাসায় টাকা থাকার তথ্য পেয়ে লুট করার পরিকল্পনা করেন পাশের ফ্ল্যাটের গৃহবধূ। পরিচিত কয়েকজনের মাধ্যমে সফল হন ডাকাতিতে। লুট করেন 20 লাখ টাকা ও স্বর্ণালংকার। আবার ভুক্তভোগীকে সান্ত্বনা দিয়ে সাক্ষীও হন ডাকাতির মামলায়। তবে টাকা আত্মসাতের আগেই ডাকাতির নেতৃত্ব দেয়া সেই গৃহবধূ সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযান চলছে বাকিদের গ্রেপ্তারের। বিস্তারিত রাজু আহমেদের প্রতিবেদনে। চলতি মাসের 18 জুলাই সন্ধ্যা 7:30 কামরাঙ্গীর চরের মাহাদিনগর এলাকার একটি ভবনের 5ম তলার ফ্ল্যাটে হানা দেয় 5 সদস্যের ডাকাত দল। বাসায় 3 নারীর হাত পা বেঁধে লুট করে 20 লাখ টাকা ও 3 ভরি স্বর্ণালংকার। ঘটনার পর তদন্তে নামে পুলিশ। ডাকাতির 3 দিন পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জড়িত 4 জনকে। এতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর রহস্য। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে লালবাগ জোনের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে সাধারণ ডাকাতি মনে হলেও পুরো ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন খোদ ওই ভবনেরই আরেক ফ্ল্যাটের গৃহবধূ জেসমিন ওরফে জেসমিন। যেদিন ডাকাতির ঘটনা সংঘটিত হবে, জিয়াসমিন নিজেই উক্ত ভবনের নিচতলায় এসে তাদেরকে রিসিভ করে এবং ওই বাসাটা দেখিয়ে দেয়। প্রতিবেশী সুবাদে ভুক্তভোগীর ফ্ল্যাটে যাতায়াত ছিল জেসমিনের। আলোচনার খাতিরে বাসায় টাকা থাকা তথ্য পেলে পরিকল্পনা করেন ডাকাতির। পুলিশ বলছে, ডাকাতির পর সন্দেহ এড়াতে পুরো ঘটনায় ভুক্তভোগীর সাথেই ছিলেন জেসমিন। সাক্ষীও হন মামলায়। ভুক্তভোগীদের সে সান্ত্বনাও দেয়। এমনকি রাত্রেবেলা যখন আমরা ওই ঘটনাস্থল পরিদর্শন করি, সেই ঘটনাস্থলে জিয়াসমিন নিজেই উপস্থিত ছিল। এখানে আরেকটা মজার তথ্য হচ্ছে, এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত জিয়াসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসাবে সে রেখেছে। চাঞ্চল্যকর এই ডাকাতির 4 জন গ্রেপ্তার হলেও ঘটনায় এখন পর্যন্ত 8 জনের জড়িত থাকার সূত্র পেয়েছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে কাজ করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এই বিষয়টা পুরোপুরি একটা চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনায় আমরা এই পর্যন্ত মোট 8 জনের জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছি। 4 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার 4 জনের থেকে 2,20,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে কাজ চলছে। রাজু আহমেদ, এখন, ঢাকা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের 2024-25 শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে নবীনদের মানসিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। অভিযোগ রয়েছে, মঙ্গলবার বিকেলে সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে ডেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ, উচ্চস্বরে কথা বলা এবং গালাগালের মাধ্যমে মানসিক চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে মুশফিকুর রহমান তুহিন অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নবীন শিক্ষার্থীদের দাবি, শারীরিক নির্যাতন না হলেও মানসিক চাপের মুখে এই ঘটনা ঘটে। এদিকে অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর কামরুজ্জামান খান জানিয়েছেন, প্রাথমিকভাবে র্যাগিংয়ের ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্তে জরুরি সভা ডাকা হয়েছে। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানাবো দেশের বাইরের খবর। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা ও রাহুল গান্ধীকে আটকের প্রতিবাদে পার্লামেন্টের সামনে কালো পোশাকে বিক্ষোভে নেমেছেন কংগ্রেস সহ বিরোধী নেতারা। স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 5টি দাবি কেন্দ্রের কাছে তুলে ধরেছেন রাহুল গান্ধী। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনাকে ঘোর পাপ উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শিক্ষার্থীদের ভুল পথে পরিচালনা করছে কংগ্রেস। এমন অবস্থায় ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছে সরকার। তানভীর জনির প্রতিবেদন। পুলিশি হামলার পরও ককরোচ জনতা পার্টির সমর্থকেরা তাদের দাবিতে অটুট। বুধবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে হাজারো তরুণের অবস্থান কর্মসূচি চলছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বিক্ষোভকারীদের জন্য রান্না করা খাবার পাঠাচ্ছে দিল্লিবাসী।
এদিকে এক ভিডিও বার্তায় সিজিবির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও কোনো কর্মসূচি নেই। অব্যাহত বিক্ষোভ ও চাপের মুখে অবশেষে মেডিকেল ভর্তি পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং তরুণদের আন্দোলনের বিষয়ে সংসদে আলোচনায় সম্মত হয় সরকার। তবে বিরোধীদের অভিযোগ, সরকারের এই পদক্ষেপ যথেষ্ট নয়। বিরোধীদের প্রতিবাদে লোকসভা সংসদে হট্টগোল শুরু হলে সাময়িক মুলতবি ঘোষণা করা হয় অধিবেশন। বিজেপি বলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ককরোচ জনতা পার্টির প্রতিনিধির সঙ্গে বুধবার ফের বৈঠকে বসছে সরকার। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা ও রাহুল গান্ধীকে হেনস্থার প্রতিবাদে পার্লামেন্ট ভবনের সামনে কালো পোশাকে বিক্ষোভ করেন বিরোধী নেতারা। শিক্ষার্থীদের সঙ্গে মোদী সরকার অবিচার করছে বলে অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর। এদিকে শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ সহ কেন্দ্রীয় সরকারের কাছে 5টি দাবি পেশ করেছেন রাহুল গান্ধী। এদিকে প্রশ্নভাসের ঘটনাকে ঘোর পাপ উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটি দলীয় রাজনীতির বিষয় নয়, বরং জাতীয় স্বার্থে সব রাজ্য সরকার ও কেন্দ্রকে একজোট হয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে কংগ্রেস। দিল্লি হাইকোর্টের নির্দেশে অধিকার কর্মী সোনম ওয়াংচুককে সরকারি হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিষয়ে ক্ষুব্ধ হয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দোষী পুলিশ কর্মকর্তাদের শনাক্ত এবং দ্রুত ব্যবস্থা নিতে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও আদেশ দিয়েছেন উচ্চ আদালত। তানভীর চনি, এখন বিশ্ব। প্রশ্ন ফাঁস ও পরীক্ষা কেলেঙ্কারির জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলন ইতিমধ্যে সহিংসতায় রূপ নিয়েছে, যা এখন দেশের শাসন ব্যবস্থায়ও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শিক্ষা ব্যবস্থার সংস্কার ও কর্মস্থানের দাবিতে সমাজের সর্বস্তরের মানুষ তরুণদের স্বতঃস্ফূর্ত এই প্ল্যাটফর্মকে প্রতিবাদের একটি স্পষ্ট কণ্ঠ হিসেবে দেখছেন। বিরোধী দলীয় নেতাদের পাশাপাশি সব বয়সী মানুষ তরুণদের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে, এই আন্দোলন কি তবে ক্ষমতাসীন বিজেপি সরকারের পতনের সূচনা? বিস্তারিত জানাচ্ছেন সুলতানা দিনা। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় দুর্নীতি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে হটাও, এই দাবি নিয়ে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলন এখন গণজোয়ারে পরিণত হয়েছে। দিল্লি এবং পার্শ্ববর্তী শহরগুলো থেকে হাজার হাজার বিক্ষোভকারী সংসদ অভিমুখে মিছিল করেছে। বিক্ষোভকারী ছাত্রদের বিরুদ্ধে পুলিশের সহিংস ভূমিকার অভিযোগ উঠেছে। সংঘর্ষে বহু বিক্ষোভকারী এবং পুলিশ আহত হয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা কর্মীদের জলকামান ব্যবহার করতেও দেখা গেছে। পুলিশের বিরুদ্ধে অনশনরত কর্মীদের জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। The youth heavily voted for this government. How do you think they feel? They feel completely betrayed. And I'm sorry, but I don't care what all you people say and what you put on the media and what you present. Our duty is to stand with them. Our duty is to raise our voice in their support, and our duty is to fight for our democracy, and we will do it. সরকার এখনো সিজেপির মূল দাবি মানেনি। উল্টো দিল্লির যন্তর মন্তর এলাকায় ব্যাপক পুলিশি ব্যবস্থা এবং লাঠিচার্জের মতো ঘটনা ঘটেছে। তবুও দমে নেই ছাত্র জনতা। প্রথাগত রাজনৈতিক দল না হয়েও সিজেপির আন্দোলনে বিরোধী দলের নেতাদের পাশাপাশি দেশের সব বয়সী মানুষের সমর্থন রয়েছে। তালিকায় আছেন বলিউড তারকা এবং শিল্পীরাও। সিজেপির এই বিক্ষোভ এখন গণ অভ্যুত্থানের রূপ নেবার পথে। আশঙ্কা তৈরি হয়েছে আরো বড় পরিবর্তনের দাবিতে এই জনস্রোত এখন দেশটির সরকার ব্যবস্থা এবং রাজনৈতিক অঙ্গনেও আমূল পরিবর্তন ঘটাবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও এমন সম্ভাবনার কথা বলা হচ্ছে। ইতিহাস বলে কোনো বড় ধরনের পরিবর্তন বা সংস্কারের দাবি সাধারণত প্রাথমিকভাবে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন হিসেবেই শুরু হয়। পরবর্তীতে সেটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে বিশাল অভ্যুত্থানের রূপ নেয়। প্রশ্ন উঠেছে, এই আন্দোলন কি তবে ক্ষমতাসীন বিজেপি সরকারের পতনের সূচনা? মোদী সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব নিয়ে তদন্তের নির্দেশ দিলেও একই সঙ্গে এই ঘটনা সামাল দিতে আংশিক ইন্টারনেট বিচ্ছিন্ন করা, পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের মাধ্যমে আন্দোলন দমনের কঠোর কৌশলও নিয়েছে। আন্দোলনটি সরকারের জন্য এক নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকেই। তাই সরকার পতনের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ
ভিন্ন হলেও তা একেবারে উড়িয়েও দেয়া যায় না বলে মত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুলতানা দিনা, এখন বিশ্ব। বিশ্বজুড়ে অপ্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য ও সুরক্ষার উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরূপ প্রভাব নিয়ে বাড়ছে শঙ্কা। তাই এবার 15 বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা করে একটি আইন পাশ করেছে ফ্রান্স। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের আইন প্রণেতারা এ বিষয়ে সম্মতি দেন। আর এর মধ্য দিয়ে কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধকারী প্রথম ইইউ দেশ হলো ফ্রান্স। বিস্তারিত জানাচ্ছেন পেনুকা সুলতানা। নতুন প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় আটঘাট বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স। তাই তো বামপন্থীদের আপত্তি সত্ত্বেও 15 বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা অনুমোদন করল দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার পার্লামেন্টের উভয় কক্ষ, সিনেট ও ন্যাশনাল অ্যাসেম্বলি এই নিষেধাজ্ঞার পক্ষে সম্মতি দেয়। নতুন এই আইন অনুযায়ী আগামী 1 সেপ্টেম্বর থেকে 15 বছরের কম বয়সীরা স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। পাশাপাশি সকল নতুন অ্যাকাউন্টের জন্য বয়স যাচাইকরণ বাধ্যতামূলক হবে। তবে বিদ্যমান অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা 2027 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে, যার অর্থ হলো ফ্রান্সের সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য প্রত্যেককে প্রমাণ করতে হবে যে তাদের বয়স 15 বছরের বেশি। আর যে অ্যাকাউন্টগুলো খোলা রয়েছে সেগুলো বন্ধ করতে 4 মাস সময় পাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। শুধু তাই নয়, নতুন এই বিলের অধীনে হাই স্কুলে মোবাইল ফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। এদিকে ফ্রান্স সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ফরাসিরা। Et quitte à choisir, j'aurais même aimé pas les avoir du tout, s'il n'y avait pas la pression sociale de devoir avoir Insta et tout ça. Je pense que c'est quelque chose de bien. Je ne verrai pas pourquoi les gens voudraient du mal. Il faut qu'un enfant ait l'accès à les réseaux sociaux moins de 15 ans. Je ne sais pas. Non, je pense que je ne pense que c'est pas une mesure suffisante. Moi, je crois qu'il ne faut pas interdire à des jeunes à cet âge-là. Plus on nous interdit les choses et plus on a envie de les voir. গেল ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয়। এবার ইউরোপের প্রথম দেশ হিসেবে সেই পথে হাঁটল ফ্রান্স। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। জানাবো খেলার খবর। অনুশীলন ম্যাচের অভাব ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে না পারায় জিম্বাবুয়ে সফরে আশানুরূপ ফলাফল করতে পারেনি বাংলাদেশ। বুধবার দেশে ফিরে এমনটাই জানিয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তবে এই সফরের অভিজ্ঞতা আসন্ন অস্ট্রেলিয়া সফরে কাজে লাগবে বলে বিশ্বাস তার। বিস্তারিত আসাদুজ্জামান লিটনের প্রতিবেদনে। জিম্বাবুয়ে সফরে ভরাডুবির পর দেশে ফিরেছেন ক্রিকেটাররা। অপেক্ষাকৃত দুর্বল দলটির বিপক্ষে টেস্টে ইনিংস ব্যবধানে হারে লজ্জা পেয়েছেন শান্তরা। সেখানেই শেষ নয়, ওয়ানডে সিরিজটাও খোয়াতে হয়েছে স্বাগতিকদের কাছে। পূর্ণাঙ্গ সফরে একমাত্র সান্ত্বনা টি-20 সিরিজে পাওয়া কষ্টার্জিত জয়। ঢাকায় নেমেই কন্ডিশনের অজুহাত দাঁড় করালো টিম ম্যানেজমেন্ট। সঙ্গে পর্যাপ্ত অনুশীলনের অভাবকেও দায়ী করলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হতো, একটা 3 ডে ম্যাচ বা একটা 1 ডে ম্যাচ যদি হতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ হতো। তো ওই অপশনটা এখন নাই। এখন আপনাকে খুব যেই খেলতে হয়, কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে এক্সট্রা একটা সময়। যদিও আমাদের টেস্ট টিমটা আগে গিয়েছেন, ওয়ান ডে টিমের প্লেয়াররাও আগে গিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না। মোহাম্মদ আশরাফুলের বিশ্বাস, জিম্বাবুয়ে সফরের বাজে ফলাফল দলের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং নবাগতদের জন্য এমন হার থেকেই ইতিবাচক দিক খুঁজছেন তিনি। একটা 2টা ম্যাচ আপনি হারতেই পারেন, কন্ডিশন ডিফারেন্ট কন্ডিশন। তো লাস্ট 7 মাস ধরে যে তারা এত ভালো ক্রিকেট খেলছে, সেই জায়গায় 1-2 ম্যাচ হারার পরে মরালি তো ডাউন হওয়ার কোনো কিছু নাই আমি মনে করি। অবশ্যই একটা ডিফারেন্ট কন্ডিশনে খেলেছেন, সেই জায়গায় এই একটা এক্সপিরিয়েন্স হয়েছে। জিম্বাবুয়েতে খাপছাড়া ক্রিকেট খেলার পর এবার বাংলাদেশের সামনে মাইটি অস্ট্রেলিয়া। আগস্টে অজিদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শান্তরা। জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়াতে আমি মনে করি যে টাফ হচ্ছে, প্রায় 10-12 দিন আগে যাচ্ছে, একটা 3 ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে আমাদের। তো আমি আশা করব আমাদের সবাই যদি সুস্থ থাকে, অবশ্যই টেস্ট 2টা ম্যাচই আমরা ভালো করার চেষ্টা করব। সাম্প্রতিক ফলাফল নিয়ে না ভেবে সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস আশরাফুলের। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।
এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।